হ্যালো। ত্রয়োদশ নির্বাচনে মাঠে বাড়ছে প্রচারণার উত্তাপ। এরই মধ্যে দলীয় ইশতেহার প্রকাশ করেছে প্রায় সবকটি দল। বড় ধরনের সংঘাত বা সহিংসতা না হলেও পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে চলছে নির্বাচনী প্রচারণা। মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, দলগুলির ইশতেহার কতটা বাস্তবসম্মত ও কতটা বাস্তবায়ন করতে পারবে, এইসব প্রশ্নের উত্তর খুঁজব আজ স্বপ্নধারা নিবেদিত দেশ সংলাপ পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর অনুষ্ঠানে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। দরজায় কড়া নাড়ছে নির্বাচন, এই শিরোনামে কথা বলতে আজ আমার সঙ্গে সম্মানিত অতিথিরা রয়েছেন। আমি একটু আমার একদম সর্বডান থেকে পরিচয় করাতে চাই। আমার একদম সর্বডানে রয়েছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, এবং এরপরে রয়েছেন ডক্টর এস এম শামীম রেজা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমার একদম ডানে রয়েছেন জনাব আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। এবং আমার একদম সর্ববায়ে রয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, আইনজীবী ও যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবং এরপরেই রয়েছেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, আইনজীবী, সুপ্রিম কোর্ট। এবং আমার একদম সর্ববামে রয়েছেন ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একদম সরাসরি আলোচনায় যেতে চাই। আমার একদম ডান থেকে জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আমি আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আমরা ইতিমধ্যে প্রচারণা, মাঠের উত্তাপ বাড়ছে, বাকযুদ্ধ চলছে। এর মধ্যে খুবই ঘনিয়ে আসছে যে ভোট, এবং সেই সঙ্গে প্রায় সবকটি দলে কিন্তু তাদের ইশতেহার প্রকাশ করেছে। গতকাল আমরা দেখেছি যে বিএনপি তাদের ইশতেহারে 31 দফা তুলে ধরেছে এবং অনেকগুলো তাদের পরিকল্পনার কথা বলেছে। ফ্যামিলি কার্ড, বিভিন্ন কার্ড দেবেন, এইসব বিষয়গুলো বলছেন। ক্ষমতায় গেলে খাল খনন কর্মসূচির কথা বলেছেন। বিভিন্ন বিষয় নিয়ে তারা বিস্তারিত তুলে ধরেছেন। কেমন দেখলেন বিএনপি নির্বাচনী ইশতেহার, একই সঙ্গে অন্যান্য দলগুলোর নির্বাচনী ইশতেহারের সঙ্গে যদি আমরা একটু তুলনা করি, আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। ইশতেহার নিয়ে আলোচনা থাকতেই পারে, তবে বিএনপির ইশতেহার যেটা দিছে আমরা বুঝতে পেরেছি, কিন্তু জামাতের ইশতেহার কিন্তু আমি বুঝতে পারিনি। জামাত সম্পর্কে যা জানতে চেয়েছি এটার অনেক কিছুই আমি বুঝতে পারিনি। যেমন অনেকগুলো আলোচনা জামাত সম্পর্কে মাঠে আছে, এসব কিছু পরিষ্কার হয় নাই, জনমনে আছে। তো আমি তারপরে বলবো যে ইশতেহার এটা তো দিয়েই থাকে, সব রাজনৈতিক দল দিয়ে থাকে। এবং ইশতেহারে ধরেন বোঝা গেছে, ধরেন বিএনপি যেটা মূল যে তিনটা আলোচনা, যে দুর্নীতি এবং আপনার দুর্নীতি, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা এবং আপনার জবাবদিহিতা, এই তিনটে হচ্ছে প্রধান তাদের দাবি। এছাড়া 31 দফা, আগে যে 31 দফা ছিল সেই আলোকেই আসলে দফাটা এসছে। আমি ওখানে ছিলামও, দাওয়াতি ছিলাম, আমি শুনেছি। তাতে আমার কাছে মনে হয়েছে তারা এর আগেও দৈনিক পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েছিল, খসড়া ইশতেহার। সুতরাং এটারই অনুরূপ একটু ইলাবোরেট করেছে। আমার মনে হয় যে তারা যদি যে প্রতিশ্রুতি তারেক রহমান দিয়েছে এটা যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে আমার মনে হয় দেশে আইনের শাসন, সুশাসন এবং গণতন্ত্রের অগ্রযাত্রা এবং দেশে উন্নয়নের পথে হাঁটবে, এটা আমার ধারণা। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আমার একদম সর্ববামে রয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, আইনজীবী, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপির তিনি যুগ্ম সদস্য সচিব। এনসিপিও তাদের ইশতেহার প্রকাশ করেছে, জামাত তাদের ইশতেহার প্রকাশ করেছে, বিএনপি গতকাল ইশতেহার প্রকাশ করেছে। তুলনামূলক আসলে যদিও আপনার নিজের দলের কথাই আপনি বলবেন, কিন্তু আপনার কাছে আসলে কতটা বাস্তবায়নসম্মত বা বাস্তবসম্মত মনে হচ্ছে অন্যান্য দলগুলোর সঙ্গে যদি আপনার দলের তুলনা করেন? ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচকগণ এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরাই প্রথম ইশতেহার প্রকাশ করি, আমাদের 36 দফা ইশতেহার। আমরা চেষ্টা করেছি যে আমাদের ইশতেহারটাকে এমনভাবে সাজানোর যেন ইট উড বি অ্যান অ্যাচিভেবল ওয়ান, নট দ্যাট যে আমরা অনেক কিছু প্রতিজ্ঞা করলাম কিন্তু সেটা অ্যাচিভই করতে পারলাম না, এরকম কোনো প্রতিজ্ঞা আমরা করতে চাই নাই। তো আমাদের যেটা বেসিক এজেন্ডা ছিল যে সংস্কার, বিচার এবং
সামগ্রিকভাবে একটা ওয়েলফেয়ার স্টেট করা, সেইটাকে মাথায় রেখে আমরা আমাদের ইশতেহারটা সাজিয়েছি। আমরা নারীদের এবং যুব শক্তির কর্মসংস্থানের ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছি, শিক্ষাকে গুরুত্ব দিয়েছি আমাদের ইশতেহারে, কারণ ভবিষ্যৎ বাংলাদেশে আসলে মানুষকে কর্মমুখী করা এবং স্বনির্ভর করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। কৃষি এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা না, খাদ্যে স্বনির্ভর হওয়াটাও আমরা এটাকে গুরুত্ব দিয়েছি। এইটা হচ্ছে আমাদের ইশতেহারের, যদি আপনি দু লাইন বলতে বলেন তাইলে অন্যদের ইশতেহারের ব্যাপারে গতকাল বিএনপি ইশতেহার প্রকাশ করেছে, যদিও সম্পূর্ণটা পড়ার সুযোগ হয়নি এখনো, কিন্তু মোটা দাগে যদি আমি বলি, একটা জায়গায় আমি একটু দুঃখই পেয়েছি, সেইটা হচ্ছে যে ওনাদের কাছে আমরা দাবি এবং আশা দুটোই ছিল যে সংস্কারের যেই বাস্তবায়ন, সংস্কার জুলাই সনদের যে প্রস্তাবনাগুলো, সেইটা বাস্তবায়নে ওনারা অগ্রগামী ভূমিকা রাখবেন, এবং সেই ক্ষেত্রে ওনারা লিখেছেন ইশতেহারে যে জুলাই সনদ বাস্তবায়ন ইজ ওয়ান অফ দেয়ার এজেন্ডাস, বাট সামওয়্যার দে হ্যাভ রিটেন যে উচ্চকক্ষে পিআর সিস্টেমটা ওনারা আগে যেটার প্রস্তাব করেছিলেন আসন ভিত্তিক সেটাই রেখেছেন, উইচ ওয়াজ প্রপোজ যে পিআর সিস্টেমে হবে, এবং উচ্চকক্ষে যে আসন বন্টন বা উচ্চকক্ষের কর্মপরিধি, সেইটার মধ্যে ওয়ান অফ দ্য এসেনশিয়াল ইস্যু ওয়াজ যে উচ্চকক্ষে সংবিধান সংস্কারের যে প্রস্তাবনাগুলো সেগুলো নিম্নকক্ষে পাশ হয়ে উচ্চকক্ষে যেতে হবে, এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সেটা পাশ হলে তখনই সংবিধান পরিবর্তনযোগ্য। কিন্তু ওনারা এইটাকে আউট অফ দ্য বক্স রেখেছেন, মানে উচ্চকক্ষের যে কর্মপরিধি সেটার বাইরে রেখেছেন, উইচ ইজ অ্যাবসলিউটলি এগেইনস্ট দ্য এন্টায়ার কনসেপ্ট অফ দিস এই রিফর্ম এজেন্ডাস। কেন? কারণ হচ্ছে ধরেন এই সংবিধান আমরা কেন বাদ দিতে চেয়েছিলাম, একটি বিষয় রেখেছে এই কারণে পুরোটি সংস্কারের বিপক্ষে গেল না। এটা মোস্ট এসেনশিয়াল ইস্যু। এই জন্য বলছি যে ধরেন আমরা প্রথম থেকে কনস্টিটিউশনকে আবার নতুন করে সাজিয়ে তুলতে চেয়েছিলাম বাদ দিয়ে। কেন? কারণ হচ্ছে এই বিদ্যমান যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনটাকে এতবার প্রত্যেকটা সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য অ্যামেন্ড করেছে, যার পিছনে মূল উদ্দেশ্যটাই ছিল ক্ষমতাকে ধরে রাখা। এবং আমরা তো দেখেছি বাংলাদেশের স্বৈরশাসনের পরিণতি, এবং প্রত্যেকটা সরকারই কোনো না কোনোভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় এবং তাদের কমিটমেন্ট রাখতে পারে না। সেই কারণে আমরা এই সংবিধানকে পরিবর্তন, কাটাছেঁড়া করার যে মানে যাচ্ছে তাই যেই ব্যবহার শুধুমাত্র পার্লামেন্ট মেম্বারদেরই হাতে, সেইটা আমরা স্টপ করার জন্য লোয়ার হাউসকে আমরা চেয়েছিলাম যে লোয়ার হাউস শুড ইনক্লুড আপার হাউস টু অ্যাকচুয়ালি গেট দ্য ভ্যালিডেশন যে আপার হাউসের মানে মেজরিটি ভোটসের বেসিসে সংবিধান সংস্কার করা যাবে। এটা না হলে আসলে আবারও প্রত্যেকটা সরকার নিজের ইচ্ছা মতো সংবিধান সংস্কার করবে, কাটাছেঁড়া করবে, এবং আমরা আসলে এই স্বৈরতন্ত্র থেকে মুক্তি পাবো না। সো দ্যাট ওয়াজ স্যাড, দ্যাট ওয়াজ নট এক্সপেক্টেড অফ বিএনপি। সরি, মানে এই একটি দুটি বিষয় ছাড়া বাকি বিষয়গুলোকে আপনার পছন্দ? বাকি অনেকগুলো বিষয়ে এখনো আমার ভালোভাবে পড়ার বাকি আছে, বাট ইট ইজ আ গুড ওয়ান। আই উডন্ট সে যে ওনারা একটা ভালো ইশতেহার দেননি, ইশতেহারটা আমার কাছে ভালোই মনে হয়েছে, তবে অ্যাচিভেবল কিনা দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন। জামাতের ইশতেহারটি জামাতের ইশতেহারের মধ্যে একটা জিনিস আমার কাছে ভালো লাগেনি, সেটা আমি বলবো। অনেক কিছু ভালো বলেছে, সেই জায়গাটাও অ্যাচিভমেন্টের ব্যাপারটাও আমার কাছে। নারীদের বিষয়ে অনেক জায়গায় কথা আসছে, নারীদের 5 ঘন্টা কর্মঘণ্টার যেটা বলছে, এটা আমি একটু স্পষ্ট করতে চাই। আমি জানি এখানে জামাতের একজন আছে, উনি আরো ভালোভাবে বলতে পারবেন। ওইটা শুধু মাতৃকালীন যারা মানে মারা আছেন, মাতৃকালীন সময়ে তারা কর্ম ব্যবস্থায় জয়েন করছে, তাদের জন্য বলা হয়েছে। আই ডোন্ট থিঙ্ক যে অন্য সবার জন্য এটা বলার কোনো সুযোগ আছে, বিকজ ইট ইজ নট প্র্যাকটিক্যাল যে সব নারীরা 5 ঘন্টা কাজ করবে আর অফিস সেটা অ্যালাউ করবে। আমাদের আসলে কর্মের সুযোগটা কমে যাবে। একটা জিনিস আমি যেটা মানে চাই নাই যেটা জামাত করুক, আমরা জোটে আছি তারপরও, সেটা হচ্ছে জামাত ইতিহাসের বিষয়টা নিয়ে যে ইশতেহারটা দিয়েছে, যে ইতিহাস সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরবে, এটা আসলে কোনো দলের এজেন্ডা হইতে পারে না। ইতিহাস ইজ পার্ট অফ বাংলাদেশি হিস্ট্রি। ইট ক্যান নট বি প্রেজেন্টেড বাই আ পার্টিকুলার পার্টি অর গভর্নমেন্ট। গভর্নমেন্ট শুড নট বি দ্য স্পোকসপারসন ফর
অ্যাকচুয়ালি প্রেজেন্টিং দ্য হিস্ট্রি, তাই না? হিস্ট্রিটা সবাই মিলে সবার যার যার অভিজ্ঞতা থেকে আসলে সামনে উঠে আসে। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়রা নূর, আইনজীবী এবং যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আমি একটু আমার ডান দিকে ডক্টর এস এম শামীম রেজা স্যার, আপনার কাছে একটু আসি। আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে ইশতেহারের যে তারতম্য বা ভালো মন্দ আপনি যদি একটু ব্যাখ্যা করেন। গতকাল বিএনপি দিয়েছে, এর আগে জামাত দিয়েছিল, তারপর এনসিপিও দিয়েছিল, সবকিছু মিলে আসলে কেমন লাগলো ইশতেহার? না, নাগরিক হিসাবে তো ভালোই লাগে ইশতেহার দেখতে পড়তে। বিষয়টা হলো পরে কিভাবে বাস্তবায়িত হবে সেটাই বড় চ্যালেঞ্জ। আমি ব্যক্তিগতভাবে ইশতেহার দেওয়ার আগে থেকেই একটু সমালোচনা করছিলাম যে এতদিন হয়ে গেল ইশতেহার দিচ্ছে না কেন দলগুলো, এবং নির্বাচনের মাত্র কয়েকদিন আগে ইশতেহার পাওয়া গেল। তো তাতে দুটো জিনিস মনে হয় যে সম্ভবত সংস্কারের যে আলোচনাটা সেটা কিভাবে অন্তর্ভুক্ত করবেন এ নিয়ে প্রধান দলগুলো হয়তো চিন্তাভাবনার মধ্যে ছিলেন। কারণ ইশতেহার দেওয়া হয় যে আমি যদি নির্বাচিত হই বা যেহেতু জাতীয় নির্বাচন আছে, সরকার গঠন করি, তাহলে এই কাজগুলো আমি বাস্তবায়ন করব, এই প্রতিশ্রুতির জন্য ইশতেহার। সারা পৃথিবীতে ইশতেহার দেওয়া হয়। তো এই ডিজিটাল সুযোগের যুগে বলা যাবে না যে আমার ছাপতে দেরি হয়েছে বা আমার কাজ সম্পন্ন করতে দেরি হয়েছে, এটা ডিজিটালিও দেওয়া যেত। তো কোনো দলই যথেষ্ট সময় নিয়ে জনগণের জন্য ইশতেহার উপস্থাপন করেননি। বিএনপি বড় দল, তার তো ইশতেহার তৈরি করা খুব কঠিন কাজ না। তার অসংখ্য উপকমিটি কাজ করেছে বিভিন্ন সময়, সে জানে, বিভিন্ন সংলাপ সে আয়োজন করেছে। জামাতও খুব কাঠামোবদ্ধ দল, তার প্রস্তুতি আরও সুদৃঢ়, তো তার জন্য ইশতেহার কঠিন ছিল না। এনসিপি সব ক্ষেত্রেই দেরি করেছে, তার প্রস্তুতির পর থেকেই, সে দল আত্মপ্রকাশ করার পরে তার গঠনতন্ত্র কি হবে, তার মূলনীতি কি হবে, সে কি করবে, এটা জানতেই আমাদের অনেকদিন সময় লেগেছে। আর এক্ষেত্রেও তাই। আর সে বড় একটা জোটের অংশ, তো সেই জোটে অন্য এত ডমিন্যান্ট দল আছে যে এনসিপির, আমি ব্যক্তিগতভাবে সম্মান রেখেই বলছি যে যেটা উনিও বললেন যে এটা আসলে কতটুকু কার্যকর হবে। ওনারা যে বাংলাদেশ গঠন চাচ্ছেন, উনি তো স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন না, উনি নির্বাচন করছেন ওনারা আর একটা দলের সঙ্গে। সেই দলের অনেক কিছুর উপরে নির্ভর করবে যে কোনটা বাস্তবায়িত হবে, কোনটা বাস্তবায়িত হবে না। তারপরও দল হিসাবে তার ইশতেহার তিনি দিয়েছেন, কি করবেন। তো এটা আমার প্রাথমিক পর্যবেক্ষণ। দ্বিতীয় হলো যে আপনি খেয়াল করেন যে ইশতেহারটা তারা দিয়েছেন মাঠের অবস্থা চিন্তা করে। তারপর অন্য সময় হয় যে ইশতেহার দিয়ে আপনি মাঠে নামেন, যে আমি ঘোষণা করলাম এবার আমি মাঠে নামছি, যে আপনি আমার সাথে আছেন কি নাই। কিন্তু এবার মোটামুটি দীর্ঘ সময় মাঠে তারা কর্মসূচি নিয়ে নেমেছেন, কথা বলেছেন। গুরুত্বপূর্ণ, যেমন বিএনপি প্রায় পুরো বাংলাদেশ তাদের শীর্ষ নেতা সফর করেছেন, কথা বলেছেন। জামাতের ক্ষেত্রেও তাই, এনসিপিও তাদের সঙ্গে আছেন। তো মোটামুটি জনগণের পালস বুঝে এখন তারা ইশতেহার দিচ্ছেন। উল্টা হয়ে গেল, একটা দল তাহলে এতদিন কি চিন্তা ভাবনা করলো, এটা খুব ভালো হলো না। যেটা নাই তিনটার ক্ষেত্রেও, এই জুলাই আন্দোলনের পরে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যে আমাদের পররাষ্ট্রনীতি কি হবে। আপনি এখনো শাহবাগে গেলে আধিপত্যবাদ বিরোধী পোস্টার দেখতে পাচ্ছেন, এখনো হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রতিদিন প্রায় সমাবেশ হচ্ছে, কোথাও না কোথাও হচ্ছে। দক্ষিণ এশীয় কোনো একটা দেশের ব্যাপারে কোনো কোনো ক্ষেত্রে প্রবল আপত্তি লক্ষ্য করা যাচ্ছে, কেউ কেউ এটাকে নির্বাচনে ব্যবহারও করার চেষ্টা করেছেন। এই তিন দলের ইশতেহারে কি কোথাও জানা গেল যে এই যে পরিবর্তনশীল যে পৃথিবী, যেটা রীতিমতো এই আগামী 5-7 বছরের মধ্যে এমন হতে পারে পৃথিবী নতুন একটা মেরুকরণের দিকে যাচ্ছে, আমরা যেটাকে নতুন বিশ্ব ব্যবস্থার কথা বলছি, আমরা কি নতুন বিশ্ব ব্যবস্থার বাইরে? তাহলে আমাদের ইশতেহারে কি তার কোনো উল্লেখ পাওয়া গেল কিনা কোনো দলের পক্ষে যে এই নতুন বিশ্ব ব্যবস্থা, আমি কি চীনের দিকে থাকবো নাকি যুক্তরাষ্ট্রের দিকে থাকবো নাকি অন্য নাম ধরে বলতে হবে না, একটা আভাস তো পাওয়া যায়, তার কোনো কিছু পাওয়া গেল না। বাংলাদেশের জন্য দক্ষিণ এশিয়ার সংহতি এবং সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সাথে এই মুহূর্তে সম্পর্কে টানাপোড়েন আছে, কিন্তু বাংলাদেশ দক্ষিণ এশিয়াকে কিভাবে দেখে বা এই অঞ্চলের সমুদ্র অঞ্চলকে কিভাবে দেখে। ধরুন এখন বিমস্টেক আছে, বিমস্টেক তো আপনি ফেলে দেননি, সার্ক পুনরুজ্জীবনের কথা মাঝে মধ্যে বলা হয়, এরকম কোনো প্রস্তাব কারোর দিক থেকে নাই। মনে হচ্ছে বাংলাদেশ একটা বিচ্ছিন্ন দ্বীপ, সে নিজের মতো দেশ গঠন করবে, দ্বিকক্ষ করবে, ইত্যাদি করবে, পৃথিবীর কারোর সঙ্গে তারা যোগাযোগের প্রয়োজন নেই। অতএব ভূ রাজনীতি, দক্ষিণ এশিয়ার ব্যাপারে তার অবস্থান কি হবে, এবং এই যে খুব দ্রুত নতুন একটা গ্লোবাল অর্ডারের দিকে যাচ্ছে, সেই জায়গায় তার অবস্থান আমাদের কাছে স্পষ্ট না। আর এর বাইরে অন্য যেসব কথাগুলো ওনারা বলেছেন তার প্রতিফলন আছে। বিএনপি অনেক আগেই তার 31 দফা দিয়েছে, অতএব তখন আমরা আলোচনায় বলতাম যে আমাদের সংস্কার প্রস্তাব তো আছেই, কিন্তু বিএনপি তার 31 দফাতে স্থির থাকতে চেষ্টা করবে, কারণ সে বড় দল, তার এই দফাগুলো তার কাছে গুরুত্বপূর্ণ।
তো এটা এখনই বলা খুব কঠিন যে সংস্কারের সাথে এটা কিভাবে তারা মেলাবেন, ভবিষ্যতে কাজ করবেন, সেটা নির্বাচনী ফলাফলের উপরে নির্ভর করে। এনসিপি আগেই বলেছে বড় দলের সঙ্গে আছেন, সবকিছু তার উপরে নির্ভর করবে না বলে আমার ধারণা। আর আপনি যে কথা বললেন, আমি যদি এটা বলেই শেষ করি, যে একটু আগে আপনি বাকযুদ্ধের কথা বলছিলেন, আমাদের ভালো যে তারা হাতাহাতির যুদ্ধে যাননি, কোনো কোনো জায়গায় সহিংসতা হয়েছে, সেটা দুঃখজনক, এবং সেটা দলের মধ্যেও হয়েছে আন্তঃকন্দলের কারণে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো নাশকতারও কেউ কেউ চেষ্টা করেছেন। বাকযুদ্ধ উন্নত দেশেও হয়। মার্কিন নির্বাচনের শরীর স্বাস্থ্য নিয়েও কথা বলে, খুঁজে পেলে যে কার কি অবস্থা আছে। যে বাবা বুশের সময় একজন বলেছিল অমুকের হাঁপানি আছে, এটা খুব অস্বস্তিকর, ও প্রেসিডেন্ট হলে দেশ চালাতে পারবে না। তো আমরা কারোর ব্যক্তিগত ফাইল দেখিনি, স্বাস্থ্য ফাইল নিয়ে কথা বলিনি। জামাত তো তার দুর্নীতি এবং সন্ত্রাস এটার উপরেই আছে, এবং বিএনপি স্বাভাবিক তার বিভিন্ন কর্মসূচি সে দেখাচ্ছে, এবং তার অভিজ্ঞতার উপরে সে নির্ভর করছে, যে আমার পুরনো অভিজ্ঞতা আছে, আর জামাতের কথা অভিজ্ঞতা না থাকলে আমাকে একবার দেখেন, আমি ভালো। তো এই মোটামুটি দুই দিক থেকে এনসিপির উপর আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু এনসিপি উনি যেটা বললেন যে অনেকগুলো দফা বলেছে, কিন্তু এনসিপি কোনো মৌলিক দর্শন এভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে বলে মনে হয় না। তাছাড়া সে নবীন দল, তার তো আর আগের অভিজ্ঞতা নেই। এই সব মিলে আমার প্রাথমিক পর্যবেক্ষণ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আসবো আপনার কাছে আবারও। আমি একটু, আমার বামে রয়েছেন ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির, আমি একটু আপনার কাছে যেতে চাই। জামাতের পক্ষ থেকেও ইশতেহার দেওয়া হয়েছে, বিএনপি, এনসিপি, মোটামুটি প্রায় সবগুলো দলই তাদের ইশতেহার দিয়েছে। ইশতেহার নিয়ে আপনার বিশ্লেষণটুকু জানতে চাইবো। একই সঙ্গে সম্প্রতি নির্বাচনী প্রচারণার মাঠে নারীদের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে, আলোচনা, তর্ক বিতর্ক কিংবা সমালোচনার জায়গায়, এবং যেটি ব্যারিস্টার এস.এম. অ্যাডভোকেট হুমায়রা নূর তিনিও বলছেন যে জামাতের ইশতেহারে নারীদের বিষয়টি নিয়ে এখনো কিছুটা সংকীর্ণমনা অবস্থানে রয়েছেন। সে বিষয়ে আসলে কি বলবেন, দুটি বিষয়? আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে আপনার টিভি সংস্থার দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। প্রশ্ন তো অনেক বড়, দুইটা পার্ট, এই উত্তর দিতে গেলে আমার ভাইয়েরা আছে আর সব জ্ঞানীগর্ভ লোকের সামনে আমি, প্রথম কথা হলো কি, ইশতেহার জিনিসটা কি? ইশতেহার হচ্ছে এই কন্ট্রাক্ট বিটুইন দ্য সিটিজেন অ্যান্ড দ্য পলিটিক্যাল পার্টি। এটা হচ্ছে আমি আমার সার্বভৌম ক্ষমতা, ভোট দেওয়া মানে কি, আমি আমার সার্বভৌম ক্ষমতাটা স্যারেন্ডার করলাম কাকে? একটা দলকে। এই সার্বভৌম ক্ষমতা সে এক্সারসাইজ করবে, এবং কেন, কিসের ভিত্তিতে এক্সারসাইজ করবে, সেটাই হচ্ছে ইশতেহার। অ্যান্ড ইশতেহারের সাথে আবার আছে একটা পলিসি ফর্মুলা। এখন ইশতেহার আমাদের জুলাই বিপ্লবের আদর্শটা কি ছিল? রাষ্ট্র সংস্কার বা পুনর্গঠন, না ন্যায় বিচার, সুশাসন ও কর্মমুখী সমাজ ব্যবস্থা, একটা নতুন সমাজ ব্যবস্থা। আমরা কেন বলতেছি দ্বিতীয় স্বাধীনতা বা দ্বিতীয় বিপ্লব, বা আমরা কি বলতেছি একটি নতুন কি বন্দোবস্ত। সো নতুন বন্দোবস্ত যখন বলবেন, তখন কি আপনি ওই 15 অ্যামেন্ডমেন্টের মতন একটা, ওটাকে বলা হয় ফুটনোট বেস কনস্টিটিউশন, সেই ফুটনোট বেস কনস্টিটিউশন রাখবেন, না সত্যি সত্যি আপনি একটি কি করবেন, পুনর্গঠন করবেন? সো আমাদের যে জুলাই সনদ, এই সনদ, এই রক্তের উপর দাঁড়িয়ে যে সনদ, এই সনদটা আমাদেরকে বলতেছে একটা নতুন বন্দোবস্ত। তবে এই বন্দোবস্তর ব্যাপারে আমি একটা লাইন খালি পড়ব। জাতীয়তাবাদী দল তারা তাদের যে ইয়া দিয়েছেন, সেইখানে একটা জায়গায় দেখেন, আচ্ছা, এটা ইশতেহারের আপনি পাবেন হচ্ছে মুখবন্ধর পরে, এটা তো পেজ নাম্বার নাই, না আছে পেজ নাম্বার আছে, পেজ নাম্বার হচ্ছে 6 দেখেন তারা বলতেছেন কি, জুলাই জাতীয় সনদে যে সকল বিষয়ে যে আঙ্গিকে ঐক্যমত স্বাক্ষরিত হয়েছে সেগুলো সেভাবে বাস্তবায়নের সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা হবে। অগ্রাধিকার প্রদান করা হবে, এটাই হচ্ছে নাম, হচ্ছে শুভঙ্করের ফাঁকি। আপনি তো সাইন করছেন, এখানে অগ্রাধিকার দেওয়ার কিছু নেই। আপনি এখানে লিখবেন ঐক্যমত স্বাক্ষরিত হয়েছে, তা বাস্তবায়ন করা হবে। আপনি যখনই বলতেছেন অগ্রাধিকার দেওয়া হবে, তার মানে আপনার ইন্টেনশনটা ইট ইজ ক্লিয়ার ফ্রম দিস যে আপনি এটা বাস্তবায়ন করবেন না। অগ্রাধিকার মানে কি? যদি সময় পাওয়া যায়। এখানে তো এই সময়ের কিছু নাই। আপনি আজকে বাংলাদেশে ইশতেহারটা দিতে পারছেন এই সন্তানদের রক্তের বিনিময়ে।
এই সন্তানদের রক্তের বিনিময়। আজকে সারা দেশ ঘুরতে পারতেছি, আমি আপনাদের এখানে আসতে পারছি এই সন্তানদের বিনিময়। সেই সন্তানদেরকে অগ্রাধিকার দিবেন কিভাবে? তার জন্যই তো আমি এখানে আসছি। মাকে অস্বীকার করে কি আমি বলতে পারি যে আমি দুনিয়াতে খুব ভালো, মানে দুনিয়াতে আসছি, আমার বাবা মার কোনো অবদান নাই? আর মা তো আমার প্রথম, মাই তো আমাকে জন্ম দিছে। সো জুলাই সনদই তো প্রথম, বড় করে বোল্ড আকারে লিখে দেওয়া উচিত ছিল। জুলাই সনদ, ইনভার্টেড কমার মধ্যে লিখছে, কিন্তু জুলাই সনদ, যে সকল বিষয় জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। এখানে সুন্দর করে বলতে পারতো যেগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সেটা তো এর মধ্যে দেওয়াই আছে। যেমন আমি ওনাদের একটা নোট অফ ডিসেন্টকে সমর্থন করি, সে হচ্ছে বিচার বিভাগে জ্যেষ্ঠ দুইজনের মধ্যে যে কোনো একজনকে কি করা হবে, প্রধান বিচারপতি। এটাকে আমি নিজে সমর্থন করি। আমি জামাতে ইসলাম যেটা বলছে যে না জ্যেষ্ঠকে করতে হবে, আমি এটাকে সমর্থন করি না। তার মানে কি, আমি যখন ভোট দিব তখন কিন্তু আমি একটা অবস্থানে যে জামাতের 100% সব কিছুতে দিব তা কিন্তু না। যেমন 70 অনুচ্ছেদ, এই ইয়াতে দেখলাম ওনারা 70 অনুচ্ছেদের কি করতে চাইছে, জামাত এবং বিএনপি দুইজনাই তো সংস্কার চাইছে। তার মানে কি, আই হ্যাভ এ নাও অপশন টু সে সামথিং এগেন্স্ট মাই পলিটিক্যাল পার্টি। সো এই জন্যে শোনেন, তর্কের খাতিরে তর্ক না। আমরা বলতেছি, আমার কথা হলো রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। সবাই মেনে নিচ্ছে যে সংস্কার দরকার। ফ্যাসিজম, এই জন্যই দেখেন এখানে বলা আছে যাতে ফ্যাসিজম ও তাবেদারিত্বর পুনরাবৃত্তি না হয়। এটাই তো আমার কথা, এটা তো আমার প্রাণের কথা। যে 15 বছর না, 71-এর পর থেকে আমার স্বাধীনতা যেভাবে ভুলণ্ঠিত হয়েছে সেটা যেন আর না হয়। এবার আসেন জামাতে ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আমি মনে করি আক্ষরিক অর্থে বেশ কিছু জায়গায় যদি ওনারা জুলাই সনদকে ধারণ করে এবং জুলাই সনদকে যদি পাশ করে, তাহলে আমি বলবো বেসিক দিক থেকে দুইটা জায়গায় খুব বেশি পার্থক্য নাই। যেমন জামাত ইসলাম, আমার বড় ভাই বলছেন উনি অস্পষ্টতা দেখছেন, আমি স্পষ্ট করে দিচ্ছি। জামাত ইসলাম 5টা লাল কার্ড 5টা গ্রিন কার্ড করছে। গ্রিন কার্ডটা কি? সততা, সর্বস্তরে সততা দিতে হবে। এটা কে মানে না? এটা তো বিএনপিও চাই। ঐক্য না হলে হবে? আমরা একটা ঐক্য না হলে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কিভাবে করবেন? এবং দেখেন ওনারা ঐক্যর জন্য কি করছে, ওনারা কিন্তু সেই সাউথ আফ্রিকার মতো একটা ট্রুথ কমিশনও করতে চাইছেন। এই সংস্কারের মধ্যে আছে সেটা, যে সাউথ আফ্রিকাতে যেটা করা হয়েছিল নেলসন ম্যান্ডেলার। কারণ আপনি যেটা জিয়াউর রহমান করে দেখিয়ে দিয়ে গেছেন, কি রিকনসিলিয়েশন না হলে আপনি সমাজকে, ফ্র্যাগমেন্টেড সমাজকে কখনো সামনে এগিয়ে নিতে পারবেন না। সো দ্যাট ওয়াজ এ ভেরি গুড থিংস। আসেন ইনসাফ মানেটা কি? ন্যায় বিচার। ওনারাও বলতেছেন যে কি খালি বিচার বিভাগকে ওনারা বলছেন সম্পূর্ণ স্বাধীন দেওয়া হবে। তো ইনসাফের একটা পার্ট হচ্ছে বিচার বিভাগ। আপনি যদি আর একদিকে দেখেন সুশাসনের ব্যবস্থা করতে হবে। এখন যে জায়গায় সমস্যাটা কি, বাস্তবায়নের ক্ষেত্রে যেমন ধরে নেন এখন 22.51 ট্রিলিয়ন হচ্ছে লোন, সরকার ধার করে 15%। আমাদের এনবিআর আজ পর্যন্ত 4 লাখ কোটি টাকার বেশি কি করতে পারেনি, ট্যাক্স আদায় করতে পারেনি। তা আপনি ফ্যামিলি কার্ড যে দিচ্ছেন, ফ্যামিলি কার্ডটা দেখেন, আপনার যদি দেখেন ফ্যামিলি কার্ডে আমার একটা অবজেকশন আছে। অবজেকশনটা হচ্ছে এটা নতুন কোনো কনসেপ্ট না, এটা আওয়ামী লীগের কনসেপ্ট। আওয়ামী লীগের কনসেপ্ট কেন? আওয়ামী লীগ এটা 2023 সালে এই ফ্যামিলি কার্ডটা দিয়েছিল এবং 1 কোটি পরিবারকে দিয়েছিল। এই 1 কোটি পরিবারকে দেওয়ার পরে কি হয়েছিল জানেন? তুমি যদি আমার দল করো তাহলে পাবা, এই দেখেন আমার দল করো পাবা, না হলে পাবা না। সো ফ্যামিলি কার্ড ইজ নট এ নিউ কনসেপ্ট। ফ্যামিলি কার্ডের ডেটটাও বলে দিচ্ছি, 8/11/2023 সালে। আমি পড়ে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী মহতী উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনা নিম্ন আয়ের 1 কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে প্রতি মাসে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। বর্তমানে এই ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তরের কার্যক্রম নেওয়া হয়েছে। আগামী এত তারিখ হইতে কার্ডধারী পরিবারের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে। সো দিস কনসেপ্ট অফ ফ্যামিলি কার্ড ইজ নট এ নিউ কনসেপ্ট, এটা বরং পতিত স্বৈরাচারের একটা কনসেপ্ট। এবং এই কনসেপ্টটা কি জন্যে বাস্তবায়ন হবে না? ধরে নেন আপনি 2,500 কোটি টাকা দিবেন, আপনি 4 লাখ কোটি টাকা কিন্তু আর্ন করতেছেন সারা আমাদের সমস্ত এনবিআর সব কিছু মিলে। তা 2,500 টাকা করে প্রতি মাসে দিলে আপনি 1 কোটি না 4 কোটি ফ্যামিলিকে দিলে আপনার তো বাজেটই নেই। তাহলে আপনার অন্য খাতে কি সংস্কার করবেন? আবার আসেন কৃষি কার্ডের কথা আসেন, যারা WTO-তে সাইন করছেন ভর্তুকি দিতে পারবেন না, ভর্তুকি দিলে ওয়ার্ল্ড ব্যাংক IMF আপনাকে লোন দিবে না। আপনি নিয়ে আসছেন কৃষি কার্ডের মধ্যে ভর্তুকি,
তাহলে ওয়ার্ল্ড ব্যাংক তো আপনাকে লোনই দিবে না। আপনি তো লোন নেওয়ার ক্ষেত্রেই বলছেন যে আমি ভর্তুকি দিব না। এই ভর্তুকির একটা গল্প শুনে আপনাকে আমার হাতে সময় একদম কম, এক 1 সেকেন্ডের মিনিটে মধ্যে যদি শেষ করেন। এই 1 সেকেন্ডের মধ্যে এটা শেষ করে দেবো। নোয়াপাড়ায় একদম নাম ধরে বলে দিচ্ছি, 4টা কোম্পানি এই ব্যাংকক্রাফট হয়েছে এই ভর্তুকির জ্বালায়। গভর্নমেন্ট বলছিল সার নিয়ে আসো, বাজারে যে দাম দিবা তোমার ইম্পোর্টের পার্থক্য আমি তোমাকে দিয়ে দেবো। 15 বছরে আওয়ামী লীগ এই ভর্তুকির টাকা দেয়নি, এবং সেই কোম্পানির ব্যাংকের তো ইন্টারেস্ট রেট বেড়ে গেছে এলসির এগেনস্টে, তারা সবাই ব্যাংকক্রাফট হয়ে গেছে। সো এই যে মানুষের সাথে এটা এক ধরনের, আমি বলবো যে প্রতারণা বলবো না, এটা বলবো যে ভারসাম্যহীন অবস্থা। আপনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন তার সাথে বাস্তবতার কোনো মিল নাই, যেটা জামাত ইসলামের আছে। ধন্যবাদ ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। এইসব বিষয়গুলো নিয়ে উত্তর দিবেন নিশ্চয়ই ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। একটু আপনার কাছে আসতে চাই, অনেকগুলো কথা আসছে, জুলাই সনদ নিয়ে অগ্রাধিকার দেওয়ার কথা আসছে, এটি নিয়ে বললেন এস এম শাহরিয়ার কবির, এবং ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের কথাও নিয়েও সমালোচনা ছিল। কি বলবেন, কি উত্তর দিবেন? 4-5 মিনিটে যদি শেষ করেন। ধন্যবাদ। সম্মানিত মডারেটর এবং বিজ্ঞ আলোচক বৃন্দ এবং দর্শক শ্রোতা যারা দেখছেন, আসসালামু আলাইকুম। আসলে আপনার ইশতেহার নিয়ে আমার একটু ইন্টারেস্ট খুব কম। কোনো ইন্টারেস্ট আপনার কেন কম, তার কারণটা হচ্ছে যে আমি ইশতেহারটা দিচ্ছি, কতটুকু আমি প্রতিপালন করতে পারবো। এই ইশতেহারটা দেয়া যে পরবর্তী 5 বছর পর যদি সরকার সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, কোনো রাজনৈতিক সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর, জনগণ যদি তখন হিসেব করেন যে আপনি এই এই প্রতিজ্ঞা করেছিলেন, আপনি এই এই ইশতেহারে আপনি বলেছিলেন, এর মধ্যে আপনি কয়টা পূরণ করতে পেরেছেন, কতটুকু পারেননি, এই জিনিসগুলো মানুষ কিন্তু মনে রাখে না। যার কারণে ইশতেহারের বিষয়টা অনেকটা আমার কাছে খুব গৌণ একটা বিষয় বলে মনে হয়। আবার আরেকটা জিনিস, আমাদের বিজ্ঞ আলোচকদের মধ্যে অ্যাডভোকেট হুমায়রা নূর তিনি বলেছেন যে উচ্চকক্ষে পিআরের কথা, যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ দি সিজ অবটেন্ড ইন দি হাউস অফ পার্লামেন্ট, তার উপর ভিত্তি করে। এটা তো বিএনপি তার সেই রাষ্ট্র সংস্কারের 31 দফার মধ্যেই কিন্তু এটা আজ থেকে 2.5 বছর আগে কিন্তু উল্লেখ করেছিল। সো বিএনপি একটা জিনিস ইশতেহারের এই প্রসঙ্গটা আসাতে যেটা হলো, বিএনপি হিপোক্রেসিটা করে নাই, যেটা বিএনপি বিলিভ করে মন থেকে, বিএনপি স্পিক্স আউট অফ ইটস মাইন্ড। বিএনপি জনগণের কাছে তার মেসেজটা পৌঁছে দিয়েছে যে আমি এটা করব। এ জায়গাতে প্রতারণার কোনো আশ্রয় বিএনপি নেয়নি। আপনাকে যে ওই যে সংস্কার, ওখানে নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপি তো এটাকে এড়িয়ে যেতে পারতেন, জাস্ট সিম্পলি বলতেন যে উচ্চ কক্ষ হবে, কিন্তু সেখানে স্পেসিফিক্যালি আপনার এটাকে একেবারে পরিষ্কার করা হয়েছে যে সংসদে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে উচ্চকক্ষে আসন বন্টন হবে। তো এদিক থেকে বিএনপিকে তো সাধুবাদ দিতেই হবে, কারণ জনগণ দেখবে যে আপনি কতটুকু ট্রান্সপারেন্ট, আপনার মধ্যে যে সঠতা নেই, ধূর্ততা নেই, এটা একটা বিষয়। আমার বন্ধু ব্যারিস্টার শাহরিয়ার তিনি বলেছেন যে জুলাই সনদের বিষয়গুলোতে যেগুলোতে ঐকমত্য হয়েছে, যেখানে নোট অফ ডিসেন্ট আছে, সেটাও কিন্তু বিএনপি সেগ্রিগেট করেছে আর বলেছে অগ্রাধিকার দেয়া হবে। এটার মানে এই না যে এগুলিকে বাদ দেওয়া হবে, তা না। আমার ইশতেহারে আরো অনেকগুলো বিষয় আছে, এর থেকেও অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে, যে আমি যে কোনটা আগে করব, প্রায়োরিটি কোনটা আমার আগে হবে, সেই বিষয়টাকে উল্লেখ করেছে। এটা এমন না যে এটাকে আমি অমিট করছি কিংবা আমি এটা করব না, এ ধরনের কোনো ইঙ্গিত দিচ্ছি, মোটেও না। এক্ষেত্রেও বিএনপি আমি মনে করি সততার পরিচয়টা দিয়েছে। এই সমস্ত কিছু জনগণের কাছে পরিষ্কার করা হয়েছে যে আপনারা বিচার করুন, বিশ্লেষণ করুন, আমরা এটা দিয়েছি। আমি আজিজ ভাই যে বলেছেন, আজিজ ভাই না শামীম ভাই, আপনার প্রফেসর শামীম বলেছেন আমি যদি নির্বাচিত হই তাহলে এই আমার ইশতেহার। আমি যদি বলি উল্টোটা বলি, এই আমার বক্তব্য, এই আমার প্রতিশ্রুতি, এই আমার মনে করেন যে 100 দিনের কাজ, 200 দিনের কাজ, 1 বছরের কাজ, 5 বছরের কাজ, আমি এর মধ্যে এটা করব, আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা আমাকে সুযোগ দেন। এটাকে আমি প্রকারান্তরে ভিন্নভাবে যদি বলি আর কি, অর্থাৎ আপনার স্বাধীন চিন্তা ভাবনা থেকে আপনি আমার এই ইশতেহার বিশ্লেষণ করে আপনি আমাকে সমর্থন দেন যে রাষ্ট্র ক্ষমতায় আমাকে দেখতে চান কিনা, রাষ্ট্রের সেবক হিসেবে আপনি আমাকে চান কিনা।
এটাই হলো ইশতেহারের মূল বিষয়। গ্রামে গঞ্জের কতজন মানুষ আপনার ইশতেহার বোঝেন? আমরা যে আলোচনাটা করছি যে নির্বাচন করা নাচ্ছে, আমাদের মূল বিষয়টা এই জায়গাতে ইশতেহার নিয়ে খুব একটা বেশি কিছু, কারণ বিগত দিনে এদেশের তো 55 বছর শেষ হয়ে গেছে, বাংলাদেশের জনগণ সবাইকে দেখেছে। আমাদের যেটা আছে যে নতুন ভোটাররা আছে 4.5 কোটি, তারা হলো একটা বড় ডিসাইডিং ফ্যাক্টর। এখন আগের যারা আছেন তারা কিন্তু জানেন যে কাদের কি ভূমিকা কখন ছিল, আর এই নতুন ভোটারদের মধ্যে মনে করেন তারা হয়তো অনেক কিছু জানেন না, 71 সম্পর্কে জানেন না, 75-এর কথা জানেন না, এমনকি 90 সালের কথাও কিন্তু অনেকে জানেন না। সে সময় ছাত্র জনতার অভ্যুত্থান, এই 2024 সালেও কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছিল, কিন্তু 18 সালেও কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থান একটা চূড়ান্ত পরিণতি পেতে পারত, কিন্তু তৎকালীন ফেসিস্ট সবসময় বলতো যে এখানে যারা আন্দোলন করছে তারা সবাই জামাত শিবির বিএনপির লোক। এবং মিডিয়াগুলো, ইলেকট্রনিক্স বলেন প্রিন্ট মিডিয়া বলেন, আমি দুঃখ নিয়ে বলছি, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া তারা কিন্তু সেটা ফলাওভাবে প্রচার করতেন। বিরোধী দলের যে কোনো আন্দোলনকে ফয়েল করার জন্য যেমনটা ভূমিকা ছিল, ঠিক তেমনই সাধারণ ছাত্রছাত্রীদের যে কোটা বিরোধী আন্দোলন ছিল, যে নিরীহ আন্দোলন ছিল, অধিকার আদায়ের আন্দোলন ছিল, সেটাকেও ফয়েল করানোর জন্য জামাত, বিএনপি, রাজাকার এই সমস্ত ইস্যু এনে এই কাজগুলো করা হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতিটা দিচ্ছেন যে স্বাধীন মত প্রকাশের স্বাধীনতাটা, তথ্যের অবাধ প্রবাহ, সেন্সরবিহীন প্রিন্ট বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, জাতীয় আন্তর্জাতিক যত মিডিয়া আছে সমস্ত কিছুই যেন আপনার তার নিজের মতো করে চলতে পারেন। আমরা এই ইশতেহার তো অনেক বড়, আমার দলের চেয়ারম্যান, ওনাকে ধন্যবাদ জানাই, উনি প্রায় 2 ঘন্টার উপরে দাঁড়িয়ে উনি ইশতেহারটা পুরোটা, উনি শুধু যে পড়েছেন তা না, ইশতেহার পুরোটা উনি পড়েননি, কিন্তু ইশতেহারের বিভিন্ন পয়েন্টগুলো উনি খুব সহজাত একটা প্রবৃত্তি নিয়ে উনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যে সাধারণ মানুষ যেন অন্তত বুঝতে পারেন। জি, ওনার এইটা ছিল, বিষয়টা ছিল এরকম। তার মানে ওনার কাছে যেই বিষয়টা ছিল, উনি এই ক্ষেত্রে আন্তরিক ছিলেন যে আমি যেই কথাগুলো বলছি সাধারণ জনগণ যেন সেটা বুঝতে পারে, বুঝে যদি সাধারণ জনগণ আমার দলকে সমর্থন করে তাহলে আমি জনগণের কাছে আমার দলকে ভোট দেওয়ার জন্য সুযোগটা চাইবো। এটাই হলো ইশতেহারের মূল বিষয়। না হলে কি হবে আপনার এই যে সততার কথা বলেন, এই 5টা হ্যাঁ 5টা না জামাত ইসলাম দিয়েছে, আপনি দেখেন বিএনপির সঙ্গে কোনো তফাৎ নাই, বিএনপিরও কিন্তু এটা আগে থেকেই করা আছে। আর আমাদের তো ইশতেহার বলতে কি, বেগম খালেদা জিয়া মরহুম নেত্রী 2016 সালে আপনার রূপকল্প 2030 দিয়েছিলেন, আপনি দেখবেন সেখানে মিলিয়ে দেখবেন। 2022 সালে বিএনপি দিয়েছিল 27 দফা রাষ্ট্র সংস্কারের, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে মিলিয়ে 31 দফা রাষ্ট্র সংস্কারের যত কথাগুলো আছে সমস্ত কিছু কিন্তু ওর মধ্যেই পাবেন। এবং বিএনপির আগে, বিএনপির জন্মটাই হলো রাজনৈতিক সংস্কার। বহুদলীয় গণতন্ত্র বলেন, সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন, ওই রেমিটেন্সের কথা বলেন, শ্রম কর্মসংস্থান বলেন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা বলেন, আর মুক্তিযুদ্ধের ঘোষণা বলেন, এই দলের জন্মটাই হলো একটা সংস্কার। আসবো আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম। আমি একটু জনাব আবুল কালাম আজাদ মজুমদার আপনার কাছে বিরতি থেকে ফিরে এসে আসতে চাই। আমি প্রিয় দর্শক, স্বপ্নধারা নিবেদিত দেশ সংলাপ পাওয়ার্ড বাই স্বপ্নের অনুষ্ঠানে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। স্বপ্নধারা নিবেদিত দেশ সংলাপ পাওয়ার্ড বাই স্বপ্নের অনুষ্ঠানে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দরজায় কড়া নাড়ছে নির্বাচন ইস্যুর নামে কথা বলতে আমরা আমাদের সঙ্গে সম্মানিত অতিথিরা রয়েছেন। আমি একটু যেতে চাই জনাব আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব, আপনার কাছে। নির্বাচন একেবারেই 3 দিন বাকি রয়েছে প্রচারণার আর শেষ হতে, এবং সব মিলিয়ে আরও 5 দিন ভোটের। সেক্ষেত্রে আসলে নির্বাচনে জাল ভোট, কারচুপি এই ধরনের সংখ্যা কিন্তু থাকে, এবং ইতিমধ্যে মাঠে সেই সংখ্যাগুলো নিশ্চয়ই মানুষের মধ্যে রয়েছে। সেগুলো কিভাবে দূর করবেন মানুষের সংখ্যাগুলো? ধন্যবাদ আপনাকে। এরকম একটা নির্বাচন যেখানে আমরা সবাই আশা করছি যে খুব প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং প্রতিদ্বন্দ্বিতার নানা
উত্তাপও আমরা এই মুহূর্তে এর মধ্যে দেখতে পাচ্ছি। একটু আগে আমাদের এখানে যারা ছিলেন সবাই ইস্তেহার নিয়ে আলোচনা করেছেন। আপনার তো এই ধরনের একটা নির্বাচনে আপনি যখন কনস্ট্রাকটিভ ডিসকাশনগুলো কন্টিনিউ করতে পারবেন, মানুষ যখন আসলে ভোট কেন্দ্রে সিদ্ধান্ত নিয়ে যেতে পারবে যে তিনি কাকে ভোট দেবেন, তো এইসব ক্ষেত্রে নির্বাচনের কারচুপির সম্ভাবনা এমনিতেই কমে আসে। কারণ মানুষ নিজেই এবার তার ভোটের অধিকারের ব্যাপারে যথেষ্ট সচেতন। দীর্ঘদিন পরে একটা ইলেকশন হচ্ছে, যেটাকে আমরা আসলে সত্যিকার অর্থে ইলেকশন বলতে পারি। তো এরকম একটা ইলেকশনে প্রথমত মানুষ তার নিজের ভোটের অধিকারের ব্যাপারে সচেতন এবং সবাই প্রস্তুতি নিচ্ছে কিভাবে ভোট দেবে। এই যে আমরা ইশতেহারের কথা এতক্ষণ আলোচনা করলাম, এই ইশতেহারের মধ্যে কিছু জিনিস ফুটে উঠেছে যে যেমন আমার সম্মানিত শিক্ষক উনি বলেছেন যে জনগণের পালস বুঝে রাজনৈতিক দলগুলো ইশতেহার দিচ্ছেন। আবার মিস্টার অসীম উনি বলেছেন যে ইশতেহারটা খুব একটা মুখ্য বিষয় না, গৌণ বিষয়। তো এই যে এই আলোচনাগুলো হচ্ছে, জনগণের পালস বুঝে ইশতেহার দিচ্ছে, এটা আমি মনে করি ইতিবাচক। জনগণ যেটা চায় সেটা যদি রাজনৈতিক দলগুলো বুঝতে পারে, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায় আমাদের দেশের মানুষের। আর ইশতেহার গৌণ এটাও আমি বলতে পারি না, এই কারণে যে আপনার ইশতেহারটা এক ধরনের দালিলিক একটা বিষয়। আপনার জনগণের কাছে রাজনৈতিক দলের একটা দালিলিক অঙ্গীকার, যে অঙ্গীকারের ভিত্তিতে পরবর্তীতে যাদের কাছে নির্বাচিত যে দলই ক্ষমতায় যাবে তাদের কাছ থেকে জনগণ জবাবদিহিতা চাইতে পারবে। তো এইটা যখন বাস্তবতা, আমরা মনে করি যে এই বাস্তবতার নিরিখে মানুষ সিদ্ধান্ত নেবে। এখনো অনেক তরুণ আমি দেখেছি যাদের সাথে কথা বলেছি, তারা এখনো সিদ্ধান্ত নেয়নি কাউকে ভোট দেবে। তারা প্রত্যেকটা রাজনৈতিক দলকে দেখছে, তাদের আচরণ দেখছে, তাদের কর্মকাণ্ড দেখছে, এমনকি তাদের ইশতেহার দেখছে। এখন যেহেতু তরুণ ভোটারদের একটা বড় অংশ তরুণ এবং তারা শিক্ষিত, সো তারা তাদের কাছে গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে ইশতেহার হয়তো বা এমন কোনো গুরুত্ব বহন করে না, কিন্তু আমাদের যে তরুণ ভোটাররা আছে তাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারা এটা দেখছে, দেখে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার এগুলো বিচার বিশ্লেষণ করছে, করে তারা আমরা আশা করছি যে তারা একটা সিদ্ধান্ত নিয়ে ভোট কেন্দ্রে যাবে। তো এইরকম পরিস্থিতিতে ভোটাররাই তার ভোটের সুরক্ষার জন্য প্রথম আমাদের অবলম্বন। আমরা মনে করি যে ভোটাররা সচেতন। আর আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তো এটা ইতিহাসে সর্বাধিক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার নিয়োগ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রশাসনকে নিরপেক্ষ থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই নির্বাচনে সরকারের কোনো স্টেক নেই, সরকারের কোনো উপদেষ্টা এই নির্বাচনে প্রার্থী হয় নাই। সরকার জানিয়ে দিয়েছে যে তারা জনগণ যাদেরকে নির্বাচিত করবে তাদের কাছ থেকেই তাদেরকে দায়িত্ব দিয়ে সরকার যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করে সরকার চলে যাবে। তো সরকারের যখন আপনার স্টেক থাকে না, তখন সরকারের দিক থেকে আপনার নির্দেশনাটা থাকে একেবারে পরিষ্কার। কোনো ধরনের ম্যানিপুলেশন, কোনো ধরনের কারচুপি, কোনো ধরনের অনিয়ম এগুলো সরকার কাউকেই করতে দেবে না। যদি কেউ করার চেষ্টা করে তাহলে সে যেই হোক, যে দলেরই হোক, তাকে আপনার জবাবদিহিতার আওতায় আনা হবে, আইনের আওতায় আনা হবে। আরেকটি প্রশ্ন ছিল আমার কাছে যে হ্যাঁ বা না ভোট নিয়ে সরকারের পক্ষ থেকে সরকারি কর্মকর্তারা প্রচার প্রচারণা চালিয়েছেন। এরপর নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নতুন করে গত 3 দিন আগে একটি নির্দেশনা আসলো যে সরকারি কর্মকর্তারা প্রচার প্রচারণা চালাতে পারবেন না। এখানে কিছু গ্রে এরিয়া আছে, আমি আপনাকে সেটা বলতে পারি। প্রথমত হ্যাঁ ভোট তো এই যে সংস্কার, এটা সরকারের একটা রাজনৈতিক অঙ্গীকারই বলতে পারেন। সরকারটাও রাজনৈতিক হলেও সরকার তো রাজনৈতিক সংস্কারের জন্য বাস্তবায়ন কাজ করেছে, এবং সরকার কখনোই এটা মানে এটা নিয়ে এমন কোনো লুকাছাপা করে নাই যে সংস্কারের নিয়ে সরকারের কোনো দোদুল্যমানতা ছিল। সরকার বরাবরই বলেছে সংস্কার, বিচার এবং নির্বাচন, এই তিনটা হচ্ছে বিচার সরকারের একটা অঙ্গীকার। এবং সেই সংস্কারটা করার জন্য এই জুলাই সনদ, সেটা সরকারের উদ্যোগেই আপনার করা হয়েছে। রাজনৈতিক দলগুলোকে সরকার একটা ঐক্যমত্য কমিশনের মাধ্যমে নিয়ে এসে একটা অনবোর্ড করেছে, করে সরকার আপনার একটা জুলাই সনদ স্বাক্ষর করিয়েছে। সেই সংস্কারের পক্ষে সরকার হ্যাঁ ভোট চেয়েছে জনগণের কাছে, সেটাও আইন বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত নিয়ে। আপনি বলতে পারেন যে নির্বাচন কমিশন বলেছে যে আপনার যারা সরকারি দায়িত্বে আছেন তারা হ্যাঁ ভোট চাইতে পারবেন না। এটা ঠিক যে যারা নির্বাচনী দায়িত্বে আছেন তারা হয়তোবা তারা যদি
হাঁ ভোট চান, যারা নির্বাচনে সরাসরি দায়িত্ব পালন করবেন, তারা যদি কোনো একটা পক্ষে ভোট চান সেক্ষেত্রে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে। কিন্তু পুরো সরকারের ফুল মেশিনারি যারা সরকারের নীতি নির্ধারক, তারা জনগণকে কোনো কিছু বলতে পারবেন না। এটা আমার মনে হয় এইটা দৃষ্টিভঙ্গিগত দিক থেকে এটা ঠিক নয়। সরকার এটা চাইতে পারে, এবং সরকারের যারা নীতি নির্ধারক আছে তারা তাদের যে অঙ্গীকার বা তাদের যে এই গত 17 মাসে তাদের যে প্রচেষ্টা, তার প্রচেষ্টার যে সুফল সেটা যাতে মানুষ পায় সেই চেষ্টাটা তারা করতেই পারে। এবং এ বিষয়ে আইনি এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট আছেন তাদের মতামত নিয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে জনগণকে হাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। এবং এটা নিয়ে আসলে খুব বেশি মানুষ যে খুব দ্বিমত করেছে আমি সেরকমও কোনো কিছু দেখিনি আমরা। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ মজুমদার। আমি একটু যেতে চাই জনাব এম এ আজিজ। আমরা গতকাল একটি রিপোর্ট দেখেছি, নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা নিয়ে একটি অভিযোগ উঠছে যে একটি নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা তাদের অনেকগুলো কর্মী তারা নিয়োগ দিচ্ছে, এবং সেটি আসলে যে এক ব্যক্তি নির্ভর নির্বাচনী সংস্থা, এটি যদি হয় আসলে তাহলে নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি আসলে কেমন হবে এবারে নির্বাচনে, এবং আপনার কাছে কোনো শঙ্কার জায়গা দেখেন কিনা? দেখেন, ধন্যবাদ। ইউরোপিয়ান ইউনিয়নের যদি বলেন প্রাতিষ্ঠানিক একটা পর্যবেক্ষক দল এসেছে, এছাড়া আমাদের স্থানীয়ভাবে যে মূলত প্রধানত যে গ্রুপটি পর্যবেক্ষক দিয়েছে তারা একটা প্রচার আছে একটি দলের, এবং তাদের অফিস নাই, ঠিকানা নাই, কিছু নাই, এরকম একটা জনশ্রুতি আছে। তো সুতরাং এত পর্যবেক্ষক এখানে কি করবে? অভ্যুত্থানের শক্তিরা নির্বাচন করছে, দ্বন্দ্ব সংঘাত তারা কমে আনলেই তো হয়। নির্বাচনটা তো হবে, নির্বাচন সরকারও প্রস্তুতি নিচ্ছে, নির্বাচনটা হতেই হবে। তো নির্বাচনটা হবে, সেখানে অভ্যুত্থানের শক্তিরা এই যে নাম উল্লেখ না করে একে অপরের প্রতি বিষোদ্গার যে করছে, এতে তো পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। এখন সরকার তো সহযোগিতা করতে হবে, সরকার তো রাজনৈতিক দল থেকে সহযোগিতা পাচ্ছে বলে মনে হচ্ছে না। খালি সরকারের সব ইলেকশন কমিশন সবাইকে ধাক্কা দিচ্ছে, এটা ওইদিকে চলে গেছে, এইদিকে হেলে পড়ছে, এইদিকে হেলে পড়ছে। কিন্তু এটা তো আমরা জানি, যেমন ডিসি এসপি এটা তো লটারির মাধ্যমে চেঞ্জ করছে, সেটাও তো রাজনৈতিক দলের দাবি ছিল। তো এখানে সরকারটাই বা করবে কি? যেমন ধরেন এই যে এখনো আপনার প্রধান উপদেষ্টার বাসা ঘেরাও হচ্ছে, ওখানে 144 ধারা আছে, কি করবে পুলিশ? কি করবে পুলিশ? তো 144 ধারা আইন রক্ষা করবে না। মব সন্ত্রাস কি কন্টিনিউ করবে নাকি? এটার পক্ষে যুক্তি আছে, বিপক্ষে যুক্তি আছে। ধরেন আমি ইশতেহার সম্পর্কে একটু বলে দেই। দেখেন, আমি তো মনে করি যে ধরেন আগে জামাত বলতো সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই, সেখানে তাদের যে মূল এটা সততা, ঐক্য, ইনসাফ, এটা তো ঠিকই আছে। কিন্তু যে প্রশ্নটা আসে নাই সেটা হচ্ছে, জামাত আগে বলতো, মিছিল থেকে স্লোগান হতো, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। এই আফগানে আপনি দেখেন, এই আমাদের বাংলাদেশের সব পত্রিকায় ছাপা হয়েছে, বড় বড় পত্রিকায় ছাপা হয়েছে, আফগানিস্তানে নূতন ক্রিমিনাল প্রসিডিউর কোড চালু হয়েছে, সেখানে আফগান বর্ণ ও দাস প্রথা আইনি স্বীকৃতি, এবং আলেমরা অপরাধ করলে দায় মুক্তি, এটা দেওয়া হয়েছে। অর্থাৎ আলেমদেরকে পরামর্শ দেওয়া হবে, তারপরে উচ্চবিত্ত যারা আছে তাদের নির্দেশ দেওয়া হবে, এবং অতি সাধারণ লোক তাদেরকে আপনার সাধারণ মানুষকে শাস্তি দেওয়া হবে, এবং অতি সাধারণ লোককে কৃতদাস নিযুক্ত করা হবে। নারীরা 5%-এর বেশি পঞ্চম শ্রেণীর উপরে পড়তে পারবে না। তো এই জন্য আমি বলছি যে, আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন আমরা এ যাবৎকাল জেনে আছি, যেমন জামাত বলছে, এখন বলছে শরিয়া আইন ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, নারীরা সমাজে অবস্থান কি, এগুলো তো পরিষ্কার হতে পারি নাই। সুতরাং আমার তো প্রশ্ন থাকবে। তারপরে ধরেন এই যে এনসিপি আপনার ইশতেহার দিয়েছে, তাদের রাজনীতিটা তো এখন পর্যন্ত পরিষ্কার হতে পারি নাই। হ্যাঁ, এই জন্য বলছি যে প্রশ্ন থাকবে ইশতেহার সম্পর্কে। আর যেটা বলছিলেন যে সব দোষ করে লাভ নাই, এখন ইলেকশনটা হইতে হবে, ইলেকশন নির্বাচিত সরকার আসবে, তারা দেখবে। ধরেন আমাদের দেশে তো পাচার হয়ে গেছে, আওয়ামী লীগের হাসিনার আমলেই আপনার $204 বিলিয়ন। হ্যাঁ,
পাচার হয়ে গেছে, এখনো পাচার হচ্ছে, পাচার তো থামানো যাচ্ছে না। নির্বাচিত সরকার ছাড়া কোনো দেশ তো আর কাজ করতে আসবো আপনার কাছে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব এম এ আজিজ। আমি একটু যেতে চাই, আমার একদম বাদিকে রয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, আইনজীবী ও যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। পাশা দিচ্ছে 10,000 পর্যবেক্ষক, এটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে কিনা? আমরা গতকালই এই রিপোর্টটি দেখেছি, নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা পাশা। সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আমরা যে রিপোর্টটা দেখতে পেয়েছি সেখানে দেখলাম যে 17টা প্রতিষ্ঠান থেকে প্রায় 64% পর্যবেক্ষক দেয়া হচ্ছে, এবং এই পর্যবেক্ষক সংস্থাগুলোকে যে নির্বাচন কমিশন অনুমোদন দিল সেটা একটা প্রশ্নবিদ্ধ কাজ। এক ব্যক্তি কেন্দ্রিক একটা প্রতিষ্ঠান যেটার অফিসটাও আসলে প্রপারলি রেগুলেটেড না, এই প্রতিষ্ঠানের পর্যবেক্ষক কারা, কে পয়সা দিয়ে কার দলের লোক পর্যবেক্ষক ঢুকাইলো। এবং আমি একদম স্পষ্ট করে আজকে মিডিয়ার সামনে বলতে চাই যে পর্যবেক্ষক সংস্থাদের সাথে আমি যেমন আমার দলের নির্বাচন পরিচালনা কমিটির পর্যবেক্ষক এবং প্রশিক্ষণ উপকমিটির প্রধান, আমি ওনাদের সাথে বসেছি এবং কথা বলেছি। আমার মনে হয় নাই যে ওনারা দলীয় যেই এজেন্ডার বাইরে যে কাজ করতে পারছেন বা পারবেন। সব জায়গায় রাজনৈতিক দলগুলো প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, এটা আমার একদমই স্পষ্ট মনে হয়েছে। কারণ বড় রাজনৈতিক দলগুলো হয়তো আগে থেকেই হিসেব করেছে, আমরা একটু দেরি করেছি। কিন্তু আমার একেবারেই আমার লোকাল যারা অবজারভার্স আছেন তাদের যেই প্রসেসে ওনারা কাজ করার ব্যাপারে আগাবেন ভাবছেন, বা ওনাদের যেভাবে ওনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, এটা একেবারেই প্রশ্নবিদ্ধ কার্যক্রম মনে হচ্ছে। কারণ আমি ইন্টারন্যাশনাল অবজারভারদের সাথে যখন বসেছি, ওনাদের কাজের প্রশ্ন করার ধরন থেকে শুরু করে মাঠে ফিল্ড সার্ভে করা প্রত্যেকটাই একেবারেই আলাদা। সেখানে লোকাল অবজারভারদের কর্মপরিধি এবং দক্ষতা নিয়ে আমার বেশ সন্দেহ আছে। জি, ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়রা নূর। আমি একটু আমার ডান দিকে ডক্টর এস এম শামীম রেজা স্যার, আপনার কাছে একটু আসি যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন অ্যাডভোকেট হুমায়রা নূর। একই সঙ্গে নির্বাচনে এসে শঙ্কার জায়গাগুলোকে, আমরা যদি যে পর্যবেক্ষক সংস্থার কথা বলি, সেখানে যে এক ব্যক্তি নির্ভর একটি সংস্থা পাশা, তারা 10,000 পর্যবেক্ষক দিচ্ছে, এইসব প্রতিষ্ঠানগুলো যদি অনুমোদন পায় তাহলে নির্বাচন কেমন হবে? 2 মিনিটে যদি শেষ করেন স্যার। প্রথম কথা হলো নির্বাচন কমিশন নিরপেক্ষ কিনা এই ধরনের প্রশ্ন যদি আমরা তুলি নির্বাচনের কয়েকদিন আগে, সেটা খুব দুঃখজনক হবে। যেটা হলো যে তার হয়তো কাজের কিছু সীমাবদ্ধতা তৈরি হয়েছে, কিংবা যেভাবে অনুসন্ধান করা প্রয়োজন ছিল সেটা সে করতে পারেনি। এত দায়িত্ব তার উপর আমরা অর্পণ করছি, সাইবার সিকিউরিটি থেকে শুরু করে একজন 10,000 পর্যবেক্ষক দিয়ে বসে, আসলে তার জন্য খুব বড় কাজ। কিন্তু তার অর্থে এই না যে সমালোচনা আমরা করব না। আমি মনে করি এখনো সুযোগ আছে, যদি এই ধরনের কোনো অভিযোগ আসে সেই অভিযোগটা এখনো নিরসন করা যেতে পারে। যে একটা প্রতিষ্ঠান 10,000 পর্যবেক্ষক দিচ্ছে, যে হুমায়ুন যেটা বললেন, আমরা ছবিও দেখেছি কোন প্রতিষ্ঠান কে চালান। আর একটা কথা হলো যে পর্যবেক্ষণের কাজ শুধুমাত্র ভুল ত্রুটি বের করা না, পর্যবেক্ষণের একটা বড় কাজ কিন্তু গুড প্র্যাকটিসেস গুলো দেখানো। আমাদের মাথার মধ্যে সবসময় ঢুকেছে পর্যবেক্ষণ মানে কোথায় কারচুপি হবে, কোথায় কি হবে, কে বাক্স নিয়ে গেল, অমুক কি করলো। গুড প্র্যাকটিস দেখানো কিন্তু পর্যবেক্ষণের একটা বড় কাজ। এবং এই যে প্রচুর তথ্য জোগাড় করা, আগে থেকে জরিপ করা, প্রশ্নমালাগুলো তৈরি করা, সেই দিকে আমাদের এগোনো। আমরা যতদূর জেনেছি, আমার ভুল না হলে প্রথমে 61 দেখেছিলাম, পরের সময় 81টা প্রতিষ্ঠান মধ্যে আমাদের দিক থেকে নিবন্ধিত হয়েছে। এখন যদি এই ধরনের অভিযোগ ওঠে সেটা দেখা প্রয়োজন। আর একটা হলো যে আলোচনাটা একটু আগে হচ্ছিল যে আমাদের ইশতেহার নিয়ে যদি খুব দ্রুত দুই একটা কথা বলি, যে এটা যেটা আজাদ মজুমদার বললেন, যে আমরা যেভাবেই দেখি না কেন এটা একটা দালিলিক প্রমাণ, এবং এটা কিন্তু একটা নির্বাচনে শেষ হয়ে যায় না। এই জন্য আমরা জামাতকে নিয়ে কথা বলছি, বিএনপিকে নিয়ে কথা বলছি, তার মানে সে অনেক দিনের দল, এবং সে কি লিখেছিল সেটা হতে পারে 80-র দশকে, 70-এর দশকে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে তার রাজনৈতিক বিবর্তনটা কিভাবে হচ্ছে, তার আদর্শিক বিবর্তনটা কিভাবে হচ্ছে। আর একটা দুটো কথা খুব দ্রুত যদি একটু সময় দেন, আমার ভাই শারিয়ার যেটা বলেন, মিনিটে যদি শেষ করেন। জি, সেটা হলো যেমন ধরুন কিছু কিছু জিনিস ইশতেহারে বলা হয়, এগুলো নিয়ে প্রশ্ন করার তো সুযোগও আছে। আমি ওনার সাথে একটা ব্যাপারে একমত, যেমন কৃষির যে প্রসঙ্গগুলো বলছেন, আমরা অনেক প্রতিশ্রুতি দিচ্ছি কিন্তু আমরা কিন্তু বলছি না যে ওয়ার্ল্ড ব্যাংক এডিবির টাকা নিতে গেলে তাদের শর্তগুলো কি ভর্তুকির ক্ষেত্রে, বা আমার এলডিসি গ্রাজুয়েশন হয়ে গেলে, কারণ এখন যে সরকার আসে তার সময় কিন্তু এলডিসি গ্রাজুয়েশন হবে, আমরা যদিও পিছিয়েও দিই, তাই না, যাতে আমার যদি ভুল না হয় তার শেষ প্রান্তে গিয়ে এটা পড়বে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এখন ইশতেহারগুলো অনেক সময় ফিলোসফিক্যালি লেখে, অত তারা
বিস্তারিত ওখানে বর্ণনা করেন না, কিন্তু আমি তার সাথে একমত। আবার একই সাথে একটু ভিন্ন মত পোষণ করব ফ্যামিলি কার্ডের ব্যাপারে, যে এটা যে আগের সরকারের কেবল তা না, সোশ্যাল সেফটি নেট তো পুরনো ধারণা, ওয়েলফেয়ার রাষ্ট্রগুলোতে আছে, বহু দেশে মধ্যপ্রাচ্যে আছে পৃথিবীর। এখন এটাকে কিভাবে বাস্তবায়নযোগ্য করা যাবে? আর শব্দের একটা দোতনা নিয়ে আমরা খেলা করছি, এই যে হক, ইনসাফ। ভাই আব্দুল হাকিমের কথাটা বলি যে সর্ববাক্য বোঝে প্রভু আপে নিরঞ্জন। আল্লাহ সব বাক্য বোঝেন, এবং হক মানে অধিকার, যেটাকে ইংরেজিতে ওনারা আইনের ভাষায় রাইটস বলবেন, আর ইনসাফ ইমানসিপেশন, তাই না, সামাজিক ন্যায় বিচার। এটা শব্দের দোতনা আমি জানি না যে আরবি ফার্সি আনলেই এটার প্রভাব তৈরি হয় কিনা। মালয়েশিয়া থেকে ঈদ উল ফিত্রকে বলা যে হারি রায় আইদুল ফিত্রি, এটা যদি অর্থ বের করতে যান সংস্কৃত যত যা জানাবে তাতে আপনাকে দৌড় দিতে হবে, কিন্তু আইদুল ফিত্রিকে কেউ সংশোধন করে না, জানে ওটার মানে ঈদ উল ফিতর, ওটা তার ভাষায় অপভ্রংশ ওই অবস্থায় দাঁড়িয়েছে। অতএব হক বলি, ইনসাফ বলি, অধিকার বলি, আমাদের সামাজিক ন্যায় বিচারের কথা বলি, এগুলো আছে, দেখতে হবে যে দলগুলো কিভাবে এটা বাস্তবায়ন করে। অসংখ্য ধন্যবাদ ডক্টর এস এম শামীম রেজা স্যার। আমরা একটু বিরতি থেকে এসে আমাদের আরো তিনজন অতিথি আছেন, আমি একটু তাদের কথা শুনতে চাই। প্রিয় দর্শক, স্বপ্নধারা নিবেদিত দেশ সংলাপ পাওয়ার্ড বাই স্বপ্ন অনুষ্ঠানে আরো একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। স্বপ্নধারা নিবেদিত দেশ সংলাপ পাওয়ার্ড বাই স্বপ্ন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম দরজায় কড়া নাড়ছে নির্বাচন, এই শিরোনামে কথা বলতে। আমি এখন যেতে চাই, আমার একদম বা পাশে রয়েছেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনার কাছে একটু আসি, যেটি জনাব এম এ আজিজ বলছিলেন যে জামাত ইসলামী কোরআনের শাসন চাই, এইসব স্লোগান দিতেন, একই সঙ্গে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, এই ধরনের কথা স্লোগান দিতেন। আসলে এই বিষয়ে আসলে কি বলতে চান? আরেকটি বিষয় হচ্ছে, গতকাল ইশতেহারে তারেক রহমান বলছিলেন যে সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটি ফিরিয়ে আনবেন, খুব স্পষ্ট করেই বলছেন। জামাত যদি ক্ষমতা চায় সেক্ষেত্রে তারা কোরআনের শাসন চায়, যে শরিয়া আইন বাস্তবায়ন, সেটি করবেন কিনা, যদিও এটি নিয়ে মতদ্বৈততা রয়েছে, এক এক সময় এক এক রকম কথা বলা হচ্ছে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমার শ্রদ্ধেয় বড় ভাই সাংবাদিক সাহেব, উনি যেটা বলছেন আফগানিস্তানের, দেখেন আফগানিস্তানের সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক এখন ভারতের, এবং ভারত এদেশের এই ইলেকশনকে ইনস্টেবল করার জন্য আফগান থেকে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী নিয়ে আসছে, এটাও পেপারে এসছে। সো আর বাংলাদেশ জামাতে ইসলাম কে দিয়েছে এই স্লোগান আমি জানি না, আমি এতটুকুনি জানি জনগণের সাথে তার যে কন্ট্রাক্ট, বায়োল্যাটারাল কন্ট্রাক্ট, সেটা হচ্ছে তার ইশতেহার। এবং ইশতেহারে যদি এরকম থাকে কোনো কথা, এগুলো কেন বলা হচ্ছে এটাও বলে দিই। এইগুলো কথা বলে একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে যদি ফরেন অ্যাম্বাসিগুলোতে পাঠানো যায়, এবং এটা ফরেন অ্যাম্বাসিগুলো যদি কোনোভাবেই জামাতে ইসলামকে একটু কালিমা লেপন করা দেয়, এই অপচেষ্টার বাইরে কিছু না। অতএব এই আফগান নিয়ে কথা বলার আমার কোনো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেনি অমুক দেশকে ফলো করো, করে অমুক দেশের ইসলাম, সেই ইসলামকে তুমি ফলো করো। মদিনা সনদ ছাড়া, সে মদিনা সনদও কোরআনে বলা নাই, মদিনা সনদ লেখা হয়েছে কোরআনের আলোকে। সো নবী ইসলাম তার বিদায় হজে দুইটা কথা বলে গেছেন, এক হচ্ছে আমি কোরআন এবং সুন্নাহ রেখে গেলাম, তোমরা এটাকে আঁকড়ে ধরো এবং সবাইকে বলো। সো এর বাইরে বাংলাদেশ জামাত ইসলামের কোনো কিছু নাই। জামাত ক্ষমতা গেলে দেশ চালাবে, বলতেছি। দ্বিতীয় কথা হলো, ইশতেহারে খুব সুন্দর করে পরিষ্কার করে বলা আছে, এই যে আমার এক ভাই বললেন যে রূপক অর্থে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। দেখেন, শরিয়া ইজ এ পার্ট অফ কম্পোনেন্ট অফ ইসলামিক স্টেট। শরিয়া মানে কিন্তু এই যে ভুল কনসেপ্ট, শরিয়া লটা কায়েম করা হবে কিনা। আরে আমি কালকে প্রশ্ন করছি, বাংলাদেশে মুসলমান যারা আছেন তারা হচ্ছে যে যদি বলে পার্টিশন শুট করবো স্ট্যাটিউটরি বেসিসে, মামলাই করতে পারবেন না আপনি, আপনাকে মোহামেডান লয়ের আন্ডারে মামলা করতে হবে। একটা যদি বাঙালি হিন্দু হয়, আবার বলে দিচ্ছি বাঙালি হিন্দু হয়, তাই যদি যে বলে মিতক্ষরার আন্ডারে আমাকে কি করে দাও, পার্টিশন করে দাও, পারবে না, তাকে দেওয়া ভাগা করতে হবে। কারণ বাঙালি হিন্দু, তাদের হচ্ছে বাবার সম্পত্তির অধিকার তার নাই। আর যদি সে বাঙালি হিন্দু না হয়ে, মানে পশ্চিমবঙ্গের এলাকার না হয়ে অন্য জায়গার হয়, তাহলে তাকে মিতক্ষরা লতে যেতে হবে। এবং এটা কে করছে? মনুস্মৃতি থেকে করে আসছে। সো আপনি তো এর মধ্যে আছেন রে ভাই, আপনি থেকে যদি বলেন এই যে কথাগুলো বলি আমরা, তো শরিয়া লয়ের কথা, এখন শরিয়া ল মানে কি একটা জিনিস কোনোভাবে এস্টাবলিশ করা যায় কিনা, কি হাত কাটা হবে কিনা। আরে দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ ক্যাপিটাল পানিশমেন্ট। আপনি মানুষকে হত্যা করলে এখনো ফাঁসি দেওয়া হয়, দ্যাট ইজ আপনি সেটা হচ্ছে কি তরবারি দিয়ে গলা কেটে দিলেন আর হ্যাং করে দিলেন, আগে ইলেকট্রিক চেয়ারে দেওয়া হতো না।
আজকে তো ইলেকট্রিক চেয়ার নাই সারা পৃথিবী থেকে, আস্তে আস্তে হ্যাং পানিশমেন্ট চলেছে, ক্যাপিটাল পানিশমেন্টটা কি? আর মানুষকে শোধরানোর জন্যই তো প্রিজন সেল করা হয়েছে। সো এই যে ন্যারেটিভ শরিয়া মানে ইসলামিক স্টেট না, ইসলামিক স্টেটের একটা কম্পোনেন্ট শরিয়া। এবং আজকে বাংলাদেশ জামাত ইসলাম তার পুরাপুরি তার যে ফরেন ডেলিগেশনের কাছে বলছে স্টেপ বাই স্টেপ হবে, একদিনে কোনো দিন কোথাও দ্য রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। আমাদের মধ্যে যা আছে, আর এই সব শেষে বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই যে অনেকে ভাবে এটা খুব সোজা ছিল তার জন্য, কনস্টিটিউশনে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস মানে কি? আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস মানে কি? মানে হচ্ছে আপনি কোরআন অনুযায়ী চলবেন। তো এইটা ভারতের ড্রাফটেড কনস্টিটিউশনে এটা 78 সালে ঢুকানো এত সোজা ছিল না, কারণ ভারত তখন যখন সমাজতন্ত্র এবং কি ধর্মনিরপেক্ষতা ইম্পোর্টেড করে আমার কনস্টিটিউশনে ঢুকাইছিল, সেটাকে বাদ দিয়ে এটা করা। দেখেন পঞ্চম স্তর সংশোধনীতে এটা মানুষের চোখের অগরতলে কিন্তু সে এটা সরায় দিল। এবং ওই সময় আমি আপনি কোনো মিডিয়া, কোনো সাংবাদিক, কোনো পার্লামেন্টারি মেম্বার কেউ কি বলছে যে আমি এটার প্রতিবাদে আমি 2 ঘন্টা করলাম? করেনি। যারা ইসলামিক দলগুলো করছে তাদের উপর নিপীড়ন নির্যাতন হয়েছে। সো এইটা ফিরে আসা মানে যে দুইটা জিনিস, একটা জিনিস আপনাদেরকে বলি, 90 সালে বেগম খালেদা জিয়া দেশনেত্রী কেন জামাতকে বেছে নিলেন? যে জামাতের কথা 88 সালে জামাত আর আওয়ামী লীগ তো একসাথে ভোট করছিলেন। জামাতকে বেছে নিয়েছেন এই কারণে যে জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 2টা পলিসি ছিল, একটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা আর ইসলামকে ধারণ করা। যারা এই 2টা করে তাদের পাশাপাশি থাকে, সেজন্য জামাত এবং বিএনপি সবসময় কাছে আছে। আজকেও দেখবেন যে এই 2টা দল ইলেকশন করতে চায়, অসীম ভাই যে কথা বললো উইথ রেসপেক্টফুলি, ফান্ডামেন্টাল ডিফারেন্স আপনি এই 2 দলের মধ্যে কোথাও দেখাতে পারবেন না। আর লাস্টলি যে কথাটা একটু আগে যেটা বলছে সেটা হচ্ছে যে দেখেন এলডিসির কথা বলছি, 71 বা 24 এগুলো নিয়ে কথা না। আজকে ইলেকশনটা হতে হবে, ইলেকশনটা অ্যাট এনি হাউ, অ্যাট এনি কস্ট হতে হবে। লেট দ্য পিপুল ডিসাইড, লেট দ্য, এখন তো আপনার ইশতেহার আছে, সব কিছু আছে, আর 4 দিন একটু ধৈর্য ধরি। আমরা এমন কোনো কথা বলবো না যে ইশতেহারের বাইরে, যেটা মানুষের সাথে মানুষের কি মন। আপনার কাছে শেষ প্রশ্ন হচ্ছে যে নির্বাচন আর মাত্র 4 দিন বাকি রয়েছে, কেমন হবে? আরো একটি বিষয় হচ্ছে যে ঠাকুরগাঁওয়ের একজন প্রার্থী জামাতে, তিনি বলছেন যে আমাদের কাছে এত অস্ত্র আছে যে বিশ্ব চালাতে পারবো, এটি কি নির্বাচনের জন্য হুমকি? এবার আপনাকে বলি, ক্লাস 8-এ আমি দিতাম, স্লোগান দিতাম, অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিইনি। তখন আমার বয়স কত জানেন? আমি এই কথা বলতাম। আর আরেকটু বলে দিই, আমার বাবা তখন ক্ষমতা ইরশাদ সাহেবের, যেদিন ইরশাদ সাহেব পড়ে যায় একটা গণদোষমূলক তালিকা হয়েছিল, সেই তালিকা আমার বাবার নাম ছিল 2 নম্বরে। আমার বাবা কি ছিল আর কিছু বললাম না, এতটুকুন। সেই সময় ওই 6 ডিসেম্বর আমি রাস্তায় চিৎকার, তখন ক্লাস 10-এর সাথে চিৎকার করে আমার বাবার নাম ধরে বলছিলাম যে তার গালে জুতা মারো তালে তালে। আমি হচ্ছে সেই ছেলে। তো আপনি যে কথাটা আমাকে বললেন, সমাবেশে কেউ একটা লোক বলছে একটা কথা, হয়তো আবেগতাড়িত হয়ে, সেটা আমাদের এখানে নিয়ে আসার কোনো কারণ নেই। আর বাংলাদেশ জামাত ইসলামের ওই অস্ত্র না ট্রেনিং আছে, এই কথাটার মানেটা কি? মানেটা হচ্ছে আপনি যদি অস্ত্র নিয়ে আসেন ভাই, আমি কিন্তু প্রতিহত করবো। সেটা জামাতে আমির সাহেবও বলছে, ভোট কাউকে চুরি করতে দিব না, নিজেরাও চুরি করবো না, আর কেউ যদি চুরি করতে চায় প্রতিহত করবো। এটা হচ্ছে একটা রূপক কথা। এটা এখানে নিয়ে এসে এইভাবে কথা বলার কিছু না, কারণ বিএনপির অনেক ক্যান্ডিডেট অনেক কিছু বলতেছে। কেমন হবে নির্বাচন? হ্যাঁ, তো আমার হচ্ছে এই নির্বাচন হতে হবে। আর যেটা আজিজ ভাই বলছে, এটা হচ্ছে গণ উত্থানের একটা বিপ্লবের দল, 2টা দলই সাফারার। অতএব এই ইলেকশনকে আমাদের ধারণ করে একটা সুস্থ সুন্দর ইলেকশন আমাদেরকেই করতে হবে। কারণ এই প্রশাসনের মধ্যে এখনো সে আগের প্রেতাত্মারা অবস্থান করে, পুলিশের মধ্যেও তাই। সো আমাদেরকেই ভিজিলেন্ট হয়ে একটা ভালো সুষ্ঠু সুন্দর একটা ইলেকশন করতে হবে। আমি প্রত্যাশী একটা ইলেকশন সুন্দর ইলেকশন হবে। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির। আমি একটু যেতে চাই জনাব ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, আপনার কাছে। নির্বাচনী একটি পর্যবেক্ষক সংস্থা পাশা নিয়ে অভিযোগ করছে, পাল্টাপাল্টি দলগুলো অভিযোগ করছে ভোটে কারচুপি নিয়ে। সবকিছু মিলে আর 4 দিন বাকি রয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন যে ইতিহাস সেরা নির্বাচন করবেন। আপনিও একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত রয়েছেন। কেমন হবে এবারে নির্বাচন? ইতিহাস সেরা নির্বাচন কতটা হবে বলে আপনার কাছে মনে হয়? অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার কোনো অভাব আছে এটা আমি বলি না। নিঃসন্দেহে ওনারা যে কমিটমেন্ট করেছেন যে 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেই লক্ষ্যে যে সমস্ত কাজগুলো নির্বাচন কমিশন করেছেন সেটা কিন্তু দৃশ্যমান। কিছু ক্ষেত্রে আমি একটা জিনিস মনে করি যে সহিংসতার একটা
আশঙ্কা আমি সবসময় করি, আমি বারংবার বলে এসেছি, জুলাই আগস্ট অভ্যুত্থান চলাকালীন সময়, আন্দোলন চলাকালীন সময় বিভিন্ন থানা, অস্ত্রাগার, এমনকি আপনার গণভবনে SSF এর অস্ত্র পর্যন্ত আপনার লুট হয়েছিল। সেটা কি পরিমাণ উদ্ধার হয়েছে অবৈধ অস্ত্র, কিংবা বিগত 15-16 বছর যে ফেসিস সরকার ক্ষমতায় ছিল, তারা যে সমস্ত অস্ত্র, বৈধ অস্ত্র লাইসেন্স দিয়ে গিয়েছিলেন তাদের ওয়ার্ড পর্যায়ের নেতাদের নামে পর্যন্ত। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল 2009 সালের পরে ইস্যুকৃত সমস্ত অস্ত্র জমা দেওয়ার জন্য একটা তারিখ দেওয়া হয়েছিল, এবং সেই তারিখের মধ্যে জমা না দিলে সেই সমস্ত অস্ত্রগুলো অবৈধ হয়ে যাবে। তাহলে এই অবৈধ অস্ত্র এবং লুট হয়ে যাওয়া অস্ত্র, এগুলো তো আপনার বাইরে আছে, দেশের মধ্যেই আছে। কিছু মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছেন, চলে গেছেন, যাওয়ার সময় কিন্তু তারা অস্ত্র নিয়ে যাননি, বা যারা পালিয়ে গেছেন তারা কিন্তু আগে থেকেই অনেকে চলে গেছেন। তো সেই ক্ষেত্রে এটা একটা আশঙ্কা থাকে জনগণের নিরাপত্তা নিয়ে, কিংবা নির্বাচনে যে সহিংসতা হবে না এমন কোনো আপনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আরেকটা জিনিস, নির্বাচনের সহিংসতা হলেই কি নির্বাচন প্রশ্নবিদ্ধ, আমি এটা মোটেও মনে করি না। ভারতের বিভিন্ন রাজ্যে যখন নির্বাচন হয়, আপনার কোনো প্রদেশে 100 জন মনে করেন খুন হয়েছে, কিন্তু সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় না। সহিংসতা নির্বাচনেরই একটা পার্ট, এটা একটা সংস্কৃতির মতো হয়ে গেছে। কিন্তু এবারও কি সহিংসতা হওয়ার সংখ্যা দেখেন? আমি একটু আসি, দেখেন আপনার ক্যাপিটাল হিলে শেষ করতে হবে। ডোনাল্ড ট্রাম্প যখন হেরে গেলেন, ক্যাপিটাল হিলে কিন্তু আক্রমণ হয়েছিল, তাই না? তো সেই সব সভ্য দেশ, তাদের মধ্যেও কিন্তু এগুলো হচ্ছে। আমি এ ধরনের আশঙ্কাটা করছি, কিন্তু একটা বিষয় হচ্ছে যে সেনাবাহিনীর প্রায় 1 লাখ সদস্য সম্ভবত থাকবেন। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আনসার বাহিনীর 5.5 থেকে 6 লাখ, পুলিশ বাহিনীর 1,90,000, সমস্ত কিছু মিলিয়ে। এবং আরেকটা বিষয় আছে যে নির্বাচনে পর্যবেক্ষক যত বেশি থাকে, তখন মানুষের মধ্যে একটা ধারণা জন্মায় যে তারা ভিজিল্যান্ট একটা ভূমিকা তাদের থাকবে। ওই পর্যবেক্ষক মানেই আপনার ভুল ত্রুটি ধরিয়ে দেবেন তা না। আমি বেশ কয়েকটা দেশে, বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়াতে বলেন, আপনার নিউজিল্যান্ডে বলেন, রাশিয়ার একটা গিয়েছিলাম, প্রজাতন্ত্র, আমার নামটা ঠিক মনে পড়ছে না, 2012 সালে আমি যখন অস্ট্রেলিয়াতে গেছি, সেখানে হলো কি, সেখানে আমি গেলাম যে পর্যবেক্ষক মানে কি, পর্যবেক্ষক গেছি আমি শেখার জন্য। আমাকে তাদের দেশের নির্বাচন পর্যবেক্ষণ করা মানে তাদের ওই নির্বাচন কেমন হলো কি হলো তা না, তারা কেমন ভাবে করছেন, জনগণ কিভাবে ভোট দিচ্ছেন, যে কোনো জায়গায়, যে কোনো প্রান্ত থেকে, দেশের এক জেলা থেকে আমার দেশে, আমি মনে করি যে আমাদের দেশেও সেটা হওয়া উচিত, যে আমি অমুক জেলায় আছি, ভোটটা দেবো এমন ভাবে যে ডিজিটালি দেখা গেছে যে আমার প্রার্থী যে অন্য প্রান্তে আছে সেখানে যেন ভোট দিতে পারি। আমি বলছি যে এই ব্যবস্থাগুলো, নির্বাচনী ব্যবস্থাটা, আগামী যে সরকারটা আসবে তাদের উচিত সবচেয়ে শক্তিশালী একটা নির্বাচন কমিশন গড়ে তোলা, যেটার আন্ডারে রাষ্ট্রের যে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী যারা কাজ করে, নিয়ামক শক্তি হিসেবে কাজ করে, তারা যেন দল নিরপেক্ষভাবে ভয় ভীতির ঊর্ধ্বে ওঠে এবং জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ভোটের পরিবেশটা রাখতে পারেন। আপনি সর্বশ্রেষ্ঠ নির্বাচনের কথা বলছেন, একটা কথা বলে রাখি, আমার মনে হয় না 55 থেকে 60 ভাগের উপরে ভোট কাস্ট হবে এইবার। অসংখ্য ধন্যবাদ। এটার বিভিন্ন কারণ আছে, অসংখ্য ধন্যবাদ। সেগুলো হয়তো এই আলোচনা এখানে করার মতো সময়ও নেই। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম। আমি একটু জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে দিয়ে আমি শেষ করবো। আমি 30 সেকেন্ড করে আরও 3 জন অতিথি আছেন এবং তাদের কাছ থেকে একটু শুনতে চাই। আমি একটু জনাব এম এ আজিজ, একটু 30 সেকেন্ডে বলবেন যে এবারের নির্বাচন কতটা ইতিহাসের নির্বাচন হবে, যেটি ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম বলছেন যে 50%-এর বেশি ভোটকাস্ট হবে না। আমি 55 থেকে 60 বলি, 55 থেকে 60% বেশি হবে না। আপনার ধরেন বড় দল আওয়ামী লীগ, তারা ভোট দিতে আসবে কিনা, বয়কট করবে কিনা, আগে তো একটা বয়কটের আওয়াজ ছিল, এখন তাদের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তারা এক এক জায়গায় এক এক দল, এক এক নেতা এক এক আচরণ করেছে। সুতরাং তাদের তো একটা বড় ভোট ব্যাংক আছে এখনো। তারা যদি আসে, ধরেন যদি পুরা ডিসিশন নিয়ে আসে, তাহলে ভোট কাস্ট অনেক বেশি। কেমন নির্বাচন হবে? ইতিহাসের নির্বাচন এটা বলা মুশকিল। জাতীয় পার্টি যেভাবে আওয়ামী লীগের সাথে ছিল এরকম সরকারেও আছে, মন্ত্রীও আছে, অপোজিশনও আছে। ধন্যবাদ। সুতরাং সন্দেহ আছে। ধন্যবাদ। ডক্টর এস এম শামীম রেজা স্যার, কেমন নির্বাচন হবে, কতটা সহিংসতা মুক্ত নির্বাচন হবে বলে আপনার ধারণা? এখন 12 কোটির উপরে ভোটার, সে 12 কোটি ভোটার উপরে যদি 6 কোটিও বের হয়, 50% বা 8 কোটি মানুষ রাস্তায় থাকে, যাদের 90-এর পরে নির্বাচনের অভিজ্ঞতা আছে, আমাদের অনেকেরই ভোট দেওয়ার অভিজ্ঞতা আছে, যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, তো যখন এত মানুষ থাকেন, যখন ভোট দিতে আসেন জনগণ,
তখন আসলে সন্ত্রাস তো আর সেখানে যাদের পরিকল্পনা আছে এগুলো বাষ্পের মতো উবে যায়। তো তারা যদি রাস্তায় নামে, যেটা আজাদ মজুমদারও বলছিলেন, এবং জনগণের এজেন্সির উপরে নির্ভর করতে হবে, জনগণের কর্তৃত্বের উপরে। আর মাত্র কয়েকদিন বাকি, দুটো বিষয় আমি খুব দ্রুত বলবো, যে রাজনৈতিক দলগুলো দুটো বিষয় থেকে যদি দূরে থাকেন, এই যে পন্থী বলে আক্রমণ করা আর ধর্মের ব্যবহারটা একটু কমানো। দেখুন, একটু আগে আমার ভাই শারীরও ব্যাখ্যা দিয়েছেন যে ধর্ম তো আছে, এইটা নিয়ে অতিরিক্ত তো রাজনীতি করার দরকার নেই। জি। আর কে কোন পন্থী, উনি বিদায় হজের কথা বলেছেন, তাহলে একটু যদি সময় দেন 10 সেকেন্ড। বিদায় হজের নবী কিন্তু এটাও বলছেন যে আরবদের উপরে অনারবদের অধিকার নেই, অনারবদেরও আরবের উপর অধিকার নেই। তার অর্থটা কি? আফগানিস্তান কি করলো, ওটা আফগানিস্তানের, বাংলাদেশ কি করে বাংলাদেশের, ভারতেরটা ভারতে। অতএব কে কোন পন্থী, এই ট্যাগিং থেকে বোধহয় বেরিয়ে আসাটা জরুরি। আমার মনে হয় সব মিলে মানুষের উপর আস্থা রাখতে হবে। মানুষ আসবেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তাদের সিদ্ধান্ত জানাবেন, তারা হ্যাঁ দেবেন না না দেবেন, মানে বাক্স মার্কায় দেবেন না গ্লাস মার্কায় দেবেন, এটা তাদের ব্যাপার, কিন্তু আস্থা রাখতে হবে জনগণের এজেন্সির উপর। ডক্টর এস এম হুমায়ুন, আপনার কাছে এবারে নির্বাচনে কোনো আশঙ্কা এখন দেখেন কিনা? নির্বাচন আসলে আমরা সহিংসতা এই ধরনের ঘটনাগুলো দেখি, ইতিহাসেরা নির্বাচন করবেন বলছে। যেটা অলরেডি ভাইয়ারা বলেছেন যে যেহেতু অস্ত্রগুলো জমা হয়নি এবং এটা অনেকের কাছে অস্ত্র মেরামত করা যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের কাছে অস্ত্র পাওয়া যাচ্ছে, স্পেসিফিক একজনকে বলতে পারবো না, এইটা খুবই আশঙ্কার। আমরা কোনো ক্যাজুয়ালিটি আর চাই না, এক কথায় বলতে চাই। এবং জনগণকে একটা অনুরোধ রেখে যেতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী কিন্তু জনগণ, এটা মাথায় রাখবেন। এই যে সরকার যারা গঠন করবে তারা আপনাদের প্রতিনিধি, সুতরাং কাকে আপনারা সিলেক্ট করবেন, তারা আপনাদের প্রতিনিধিত্ব কতটুকু করবে না আপনাদের শোষণ কতটুকু করবে, সেইটার সিদ্ধান্ত আপনাদের হাতেই। নিজেদের ক্ষমতা বুঝে নেবেন, যোগ্য মানুষকে ভোট দিবেন। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়ুন। আমি একটু শেষ করতে চাই, জনাব আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। শঙ্কা আছে, সহিংসতার শঙ্কা আছে, প্রধান উপদেষ্টা অনেক আগে থেকেই ঘোষণা করেছেন ইতিহাসেরা নির্বাচন করবেন। এইটা সম্ভবত আমাদের শেষ নির্বাচনের আগে। কতটা ইতিহাসেরা নির্বাচন করতে পারবেন, প্রস্তুতি কতটা আছে? ধন্যবাদ আপনাকে। প্রস্তুতি তো পূর্ণাঙ্গই আছে এ বিষয়ে, এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। এখানে আপনার কয়েকটা বিষয় এসেছে যে ভোটের সংখ্যা কত পার্সেন্ট হবে। আজিজ ভাই একটা কথা বলেছেন যে আওয়ামী লীগের ভোটাররা আসবেন না, এই জন্য ভোটার উপস্থিতির সংখ্যা কম হবে। আমার কাছে মনে হয় এটা একটা মিসলিডিং ইনফরমেশন। আমি বলছি যে আপনারা সবাই তো বলেছেন, আমি তো আসলে সুযোগই পেলাম না, তারপরও বলছি যে আমাদের যারা ভোটার আছেন তাদের তো একটা বড় অংশ প্রবাসে থাকেন, 1 কোটির মতো ভোটার, তাদের মধ্যে মাত্র 7 লাখ আপনার পোস্টাল ব্যালটের জন্য আপনার নিবন্ধন করেছেন। অসুস্থ বয়োবৃদ্ধ আছেন অনেকে, আবার আপনার কর্মসূত্রে ভোটার এলাকার বাইরে থাকেন, বেসরকারি চাকরিজীবী যারা, তারা যেমন আছেন। সরকারি চাকরিজীবীদেরও একটা বড় অংশ আপনার ভোট